আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। তরুণ উদ্যোক্তাদের পাশে আছে সরকার, তাদের সব ধরনের সহায়তার মাধ্যমে পথ দেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের মূল স্রোতে আনতে চায় সরকার। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের অবস্থানে পৌঁছতে তাকে কঠিন মানসিক, শারীরিক নির্যাতন ও ধৈর্যের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন। আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। বন্যা দুর্গত ৮ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সচিবালয়ে বন্যা মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রী আরও বলেন, পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানে বাস করা পরিবারগুলোকে সমতলে বসতির ব্যবস্থা করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বন্যার্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসূতিদের জন্য স্পিড বোট সহ সাপে কাটা রোগীদের জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দেশের ৩ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী ৭২ ঘন্টায় দেশের কোথাও নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত শুরু হবে, ফলে নতুন করে ভোগান্তির সংখ্যা বাড়ছে বন্যা কবলিতদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরা সহ কয়েক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। ফলে সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এ সময় দফা ১ দাবি ১, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এমন স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়া সহ ৩ দফা দাবির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বরং তাকে স্বাগত জানানো হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পাসপোর্ট ছাড়াও দুদেশের সরকারি পর্যায়ের যোগাযোগে তিনি দেশে আসতে পারবেন বলেও জানান ডাক্তার জাহেদ। দেশে আসার পর বিচারে তার মৃত্যুদণ্ড বহাল থাকলে তা কার্যকর করা হবে, আর আদালত খালাস দিলে শেখ হাসিনা মুক্তি পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ১ জন ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বরে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রাতে ২ হেভিওয়েট দ্বৈরথ।
টানা 3বার ফাইনাল ওঠার লক্ষ্যে মাঠে নামছে ফ্রান্স। অন্যদিকে ইউরোর পর দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর স্পেন। ফ্রান্স ও স্পেনের ব্লকবাস্টার সেমির লড়াইটি শুরুর আগে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। ফাইনালের আগে ফাইনাল হিসেবে আখ্যায়িত ফুটবলের এই মহারণটি মাঠে গড়াবে রাত 1টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।